শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের প্রথম দিন গতকাল মধ্যরাত পর্যন্ত সংঘর্ষ এবং হামলায় প্রায় ১০০ জনের নিহতের খবর পাওয়া গেছে। এছাড়াও আহত হয়েছেন ৩,০০০। নিহতদের মধ্যে পুলিশ, সাধারণ মানুষ, শিক্ষার্থী, সাংবাদিক ও আওয়ামী লীগের ১৯ নেতাকর্মী রয়েছেন। সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে সিরাজগঞ্জে। সেখানকার এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সব মিলিয়ে সংঘাতে গতকাল সিরাজগঞ্জে প্রাণ গেছে ২৭ জনের। এছাড়াও জেলাটির আদালত সহ বিভিন্ন থানা এবং সরকারি বেসরকারি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। মধ্যরাতে সিরাজগঞ্জ ২ আসনের সংসদ সদস্য জান্নাত আরার পুড়ে যাওয়া বাসা থেকে ২টি কঙ্কাল উদ্ধার করা হয়। বিভিন্ন জেলায় ২৭টি থানা, ফাঁড়ি, পুলিশ সুপারের কার্যালয়, রেঞ্জ অফিসে হামলা ও ভাঙচুর করা হয়। বিধ্বস্ত এলাকাগুলোতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিহতের পরিবারগুলোতে চলছে শোকের মাতম। লক্ষ্মীপুরেও গতকালের সহিংসতায় ৮ জন নিহতের খবর পাওয়া গেছে। আরও জানাবেন সহকর্মী পলাশ সাহা। লক্ষ্মীপুরে আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ যুবলীগের দফায় দফায় যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এখানে আপনাকে জানিয়ে রাখি যে আসলে গতকাল যে সংঘর্ষের সূত্রপাতের যে ঘটনাটা, সকাল ১১টায় আন্দোলনকারীরা লক্ষ্মীপুর শহরে যে ইলিশ চত্বর তারা সেখানে অবস্থান নিয়েছিল। এরপরে কিন্তু ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী থেকে তারা মিছিল শুরু করে সেই ইলিশ চত্বরের দিকে তারা যায় এবং এরপরে কিন্তু দুই গ্রুপের মধ্যে যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা সেটি ঘটে। এই সময় কিন্তু বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আন্দোলনকারী সহ মোট ৪ জন নিহতের সংবাদ আমরা পেয়েছিলাম। এরপরে প্রায় এই ঘটনায় প্রায় অর্ধ শতাধিকের মতো আহত হয়। এরপরে আওয়ামী লীগ এবং যুবলীগের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু পিছু হটার পরে কিন্তু বেলা গড়ার সাথে সাথে কিন্তু সংঘর্ষ ব্যাপক আকারে ধারণ করে। এরপরে বিকেলের দিকে কিন্তু যে আন্দোলনকারী রয়েছে তারা লক্ষ্মীপুর শহরে যে উত্তর তেমুনি তারা অবস্থান নেয় সেখানে এবং তারা বিক্ষোভ করতে থাকে। এরপরে যে দফায় দফায় সংঘর্ষে এখন পর্যন্ত মোট ৮ জন মারা গেছে। আর এই মুহূর্তে লক্ষ্মীপুর শহরে বেশ থমথমে যে পরিস্থিতি সেটি বিরাজ করছে। শুরুতে কিন্তু লক্ষ্মীপুর থেকে দূরপাল্লার কোনো যান ছেড়ে যায়নি, তবে অভ্যন্তরীণ রুটে যে যান চলাচল সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন পলাশ সাহা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে রোববার সন্ধ্যা ৬টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে সরকার। আর সরকারের জারি করা কারফিউতে সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালন করছে বাংলাদেশ সেনাবাহিনী। আইএসপিআর জানিয়েছে, জনগণের জানমাল ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী বাংলাদেশের সংবিধান ও দেশের প্রচলিত আইনের আলোকে তার প্রতিশ্রুত দায়িত্ব পালন করবে। এ ব্যাপারে জনসাধারণকে কারফিউ মেনে চলার পাশাপাশি সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়। কারফিউ জারির পর থেকে যান চলাচল সীমিত হয়ে যায়। বন্ধ রয়েছে জরুরি সেবা ছাড়া সবকিছুই। থমথমে পরিবেশ পুরো রাজধানী জুড়ে। সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ চলছে। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার থেকে কারফিউ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীয়ত খান। শরীয়ত, দ্বিতীয় দফা কারফিউতে রাজধানীর চিত্র কেমন দেখছেন এবং জনগণের চলাচল কেমন রয়েছে রাস্তাঘাটে? তানি, আপনি জানেন যে সারা দেশে যে গতকাল সংঘর্ষ হয়েছে তার মধ্যেই গতকাল সন্ধ্যা থেকে কারফিউ জারি করা হয় এবং এখনও সেটি চলছে। সেটা অনির্দিষ্টকালের জন্য যে কারফিউ চলছে সেই কারফিউ জারির পর থেকেই কিন্তু ধীরে ধীরে আসলে ঢাকা শহরের দোকানপাট সব কিছু বন্ধ হতে থাকে। আজকে সকাল থেকে আমরা যেটা দেখেছি যে পুরো ঢাকা শহরে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আমরা প্রতিটি মোড়েই সেনাবাহিনীর তল্লাশি দেখেছি এবং তাদের পাশাপাশি পুলিশ, র্যাব তারাও রয়েছেন। তো বেশিরভাগ মোড়েই কিন্তু আজকে তাদের তল্লাশি রয়েছে। তো আমরা যেটা দেখেছি যে এখন পর্যন্ত কিন্তু দোকানপাট কোনো কিছুই খোলে নাই এবং সাধারণ মানুষ যারা তাদেরকে বলা হয়েছিল যে জরুরি প্রয়োজন ছাড়া বের না হতে। এবং আমরা কিন্তু বেশিরভাগ রাস্তাঘাট কিন্তু খালি দেখেছি এবং সেখানে কিন্তু বেশিরভাগ রাস্তাঘাটে আপনি দেখতে পাচ্ছেন যে এই এলাকাটি, এই রাস্তা এখানেও খুব জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছেন না। তো আমরা
আর আজকে তাদের যে লং মার্চ রয়েছে সেই তাদের কর্মসূচিকে ঘিরে যেন কোনো ধরনের সহিংসতা না হয়, সেই জন্য আসলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, অধিক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। সব জায়গায় তাদের আসলে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং প্রতিটি মোড়েই তারা রয়েছেন। তো তাদের যে সাজোয়ার যান রয়েছে সেগুলোও রয়েছে। তো কোনো ধরনের সহিংসতা যেন না হয় সেজন্য সেনাবাহিনীর পক্ষ থেকেও বারবার বলা হচ্ছে যে সাধারণ মানুষ যেন তাদের প্রয়োজন ছাড়া বের না হয়। তো জরুরি প্রয়োজন ছাড়া আসলে আমরা এখন পর্যন্ত দেখছি যে আসলে সাধারণ মানুষ তেমনটা বের হচ্ছে না এবং গাড়ি ঘোড়াও কিন্তু অনেক কম চলছে। সকাল থেকে খুবই কম আমরা গাড়ি ঘোড়া দেখতে পেরেছি এবং যারা যাচ্ছেন সবাইকেই কিন্তু সেই তল্লাশির মুখোমুখি হতে হচ্ছে এবং সবাইকে তল্লাশি ছাড়া কাউকে ছাড়া হচ্ছে না। তো আমরা পুরো ঢাকা শহরেই দেখেছি যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেভাবেই তারা বলেছেন পরবর্তী নির্দেশনা না পর্যন্ত এভাবেই চলবে। তানি, ধন্যবাদ। এতক্ষণ কারওয়ান বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী শরীয়ত খান। এদিকে কারফিউ ও গতকালের সহিংসতাকে ঘিরে দেশের বিভিন্ন জায়গায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। চট্টগ্রাম নগরীকে পুরো নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছে। নগরীর মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। টাঙ্গাইলের ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে কোনো গণপরিবহন চলাচল করছে না। গাজীপুরের কালিয়াকৈরে সব ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কলকারখানা ও সরকারি অফিস আদালত বন্ধ রয়েছে। মেহেরপুরে বন্ধ আছে সব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। ভোলায় রাস্তাঘাটের পরিস্থিতি থমথমে। কিছুক্ষণ আগে চট্টগ্রামের কারফিউ পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আরেক সহকর্মী সাইফুল মাহমুদ। দ্বিতীয় দফা কারফিউর আজ প্রথম দিন অতিবাহিত হচ্ছে। সকাল থেকে চট্টগ্রাম নগরীতে কিছু কিছু গণপরিবহন চলতে দেখা গেছে এবং সেই সাথে দূরপাল্লার যাত্রীবাহী কোনো বাস চলাচল করছে না এবং চট্টগ্রাম নগরীর পুরোটাই কিন্তু নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে। সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি দিয়ে কিন্তু আসলে বিভিন্ন স্থানে চেক করা হচ্ছে। কোথাও যদি 4-5 জন মানুষ পাওয়া যায় সেখানে কিন্তু চেক করা হচ্ছে কেন তারা আসলে বের হচ্ছেন এই বিষয়গুলো। এবং এই কারফিউর মধ্যে যারা চলাচল করছেন তাদেরকে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু বিভিন্নভাবে কিন্তু তল্লাশি করছেন। তারা কেন বের হয়েছেন এই বিষয়গুলো মাথায় রাখছে। এবং একটা বিষয় জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কিন্তু সম্পূর্ণ ফাঁকা এবং চট্টগ্রাম থেকে কোথাও দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল করছে না এবং কোথাও থেকেও কিন্তু চট্টগ্রামে প্রবেশ করছে না যাত্রীবাহী বাস। এবং সেই সাথে পণ্য পরিবহনের যেই গাড়িগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে এবং অফিস আদালত সব কিছুই বন্ধ রয়েছে। এবং যারা বের হচ্ছেন তারা কিন্তু খুব প্রয়োজনেই বের হচ্ছেন বলে জানিয়েছেন অনেকেই। তবে বৈষম্য বিরোধী ছাত্ররা গতকালকে যে ডাক দিয়েছেন রোড ফর লং মার্চ, সেটা কিভাবে তারা যাবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, যেহেতু এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কোনো দূরপাল্লার যাত্রীবাহী বাস যাচ্ছে না এবং চলাচল বন্ধ রয়েছে। তো সব কিছু মিলে যদি বলি চট্টগ্রাম নগরী এই মুহূর্তে শান্ত আছে এবং গতকাল কিন্তু কিছুটা টুকটাক ঝামেলা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে, পুলিশ এবং ছাত্রলীগের সাথে। এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম নগরী একদম শান্ত আছে, কোথাও কোনো ধরনের ঝামেলা নাই বললে চলে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল মাহমুদ। কারফিউয়ের মধ্যেই মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর আগে এই কর্মসূচি মঙ্গলবার করার কথা থাকলেও সোমবারে ঘোষণা করে তারা। ফেসবুক পোস্টের মাধ্যমে এই মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ ঘোষণা করা কর্মসূচিতে যোগ দিতে ঢাকা ও আশপাশের জেলাসহ সারা দেশের সব স্তরের জনগণের আসার আহ্বান জানানো হয়। সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে অভিযোগ করে সমন্বয়ক নাহিদ বলেন, দাবি না মেনে নিলে সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানানো হয়। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15 আগস্ট নিহত এবং সাম্প্রদায়িক সহিংসতায় নিহতদের স্মরণে আওয়ামী লীগের শোক র্যালি স্থগিত করা হয়েছে। গতকাল সন্ধ্যা থেকে সারা দেশে কারফিউ জারি করায় এই র্যালি স্থগিত করা হয়। দলটির উপদপ্তর সম্পাদক সায়েম খান এক খুদে বার্তায় এই তথ্য জানিয়েছেন। সায়েম খান জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে শনিবার আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত শোক মিছিল হবে না। কোটা বিরোধী আন্দোলন ঘিরে প্রায় 2 সপ্তাহ ইন্টারনেট বিভ্রাটে দেশের ই-কমার্স খাতে আর্থিক ক্ষতি প্রায় 2000 কোটি টাকা। উদ্যোক্তারা বলছেন, এই ক্ষতি করোনাকালীন সময়ের চেয়েও বেশি।
চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে ইন্টারনেট বন্ধ করে দেয়াকে আত্মঘাতের সিদ্ধান্ত বলে মনে করেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন সেলিম মালিক। পার দেওয়া, পারের মধ্যে সার্ভাসকি ওয়ার্ক করা এবং কাট ওয়ার্ক করা। স্বল্প পুঁজি নিয়ে ফেসবুক লাইভকে ভিত্তি করে কাপড় বিক্রি করেন উদ্যোক্তা নুসরাত লোপা। ক্রেতাদের চাহিদা বাড়লে একটি দোকান ভাড়াও নেন তিনি। কিন্তু গেল মাসে প্রায় 13 দিন ইন্টারনেট ও ফেসবুক বিভ্রাট বিপাকে ফেলে নুসরাতকে। কারফিউর মধ্যে দোকান থেকে বাসায় পণ্য এনেও ফেসবুকে লাইভ করতে পারেননি তিনি। কাপড়গুলো আমি বাসায় এনে রেখেছিলাম যে আমি বাসা থেকে লাইভ করব, কিন্তু আসলে দুঃখের বিষয়ে আমি সেটাও করতে পারিনি। আমাদের অফিসের ভাড়া, আমাদের কর্মচারীর ভাড়া, আমাদের ব্যাংকের কিস্তি, লোনের কিস্তি, সেগুলো আমরা কোনোভাবেই কন্টিনিউ করতে পারিনি যেহেতু আমাদের সেল নাই। এই কিছুদিনে আমরা 10 থেকে 12 লাখ টাকার মতন আমি নিজে ক্ষতির সম্মুখীন হয়েছি। ইন্টারনেট শাটডাউনের সময় বড় ধাক্কা খেয়েছে ই কমার্স খাত। এ সময় কোনো পণ্যের অর্ডার আসেনি, হয়নি ডেলিভারি। কমপ্লিটলি ব্ল্যাক আউট ছিল, তো ওই সময়টা কিছুই করা যায় না। টু বি অনেস্ট, কোনো অর্ডারই আসে না, কোনো সম্ভবই নাই। অলমোস্ট 14,000 এমপ্লয়ি সারা বাংলাদেশে। প্রতিদিন যদি আমি ধরেও নেই অলমোস্ট 1 থেকে 1.5 কোটি টাকার মতো লস দিতে হয়েছে এই কোম্পানিটাকে। এ খাতের উদ্যোক্তারা বলছেন 13 দিনে ইন্টারনেট ভিত্তিক ব্যবসার ক্ষতি হয়েছে প্রায় 2,000 কোটি টাকা। প্রতিদিন প্রায় 8 লক্ষের উপরে ডেলিভারি আছে। তার ফিনান্সিয়াল অ্যামাউন্ট যদি ধরেন এটা প্রায় 100 কোটি টাকার কাছাকাছি। রাইড শেয়ারিং, এই সার্ভিসগুলোর ভিতর প্রায় 40 থেকে 50 কোটি টাকার একটু ট্রানজ্যাকশন আছে। সো ওভারঅল এটা প্রায় 140 থেকে 50 কোটি টাকার একটা দৈনিক ট্রানজ্যাকশন লস হয়। যেই লসটাকে যদি আপনি গত কয়েকদিনের যোগ করেন এটা প্রায় 1,500 কোটি থেকে 2,000 কোটি টাকার মাঝামাঝি। বিশ্লেষকদের মতে বর্তমান বাস্তবতায় ইন্টারনেট বন্ধ করে দেয়া উদ্যোক্তাদের মেরে ফেলার শামিল। ই কমার্স মানেই তো ইলেকট্রনিক কমার্স, আপনি তো ইন্টারনেটের উপর ভিত্তি করেই করবেন। আপনি তো সাথে সাথে এটা গলা চেপে বন্ধ করে দিলেন। তো তার মানে ইন্ডাস্ট্রিটাকে আপনি বললেন যে ইউ ডাই। আপনি একটা ইন্ডাস্ট্রি, উদীয়মান একটা ইন্ডাস্ট্রিকে আপনি বললেন যে তুমি মরে যাও। ইক্যাবের তথ্যে ই কমার্স খাতে উদ্যোক্তার সংখ্যা প্রায় 5 লাখ, আর এই খাতে কর্মসংস্থান হয়েছে 20 লাখ শ্রমিকের। সেলিম মালিক, RTV, ঢাকা। দুদফা বন্যায় গাইবান্ধায় ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে ব্রহ্মপুত্রের তীরবর্তী সদর ও ফুলছড়ি উপজেলার অন্তত 3 শতাধিক ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। খুঁটি ভেঙে অনেকের ঘরবাড়ি চাপা পড়েছে। ঘরবাড়ি মেরামত সহ ঘুরে দাঁড়াতে সরকারি সহায়তার দাবি জানান ক্ষতিগ্রস্তরা। গাইবান্ধা থেকে ফেরদৌস জুয়েলের প্রতিবেদন, জানাচ্ছেন নাদিরা সুলতানা। চলতি বছর দ্বিতীয় দফায় ব্রহ্মপুত্রের পানি বিপদসীমা অতিক্রম করে। মাত্র 2 দিনের ব্যবধানে এই নদীর পানি বিপদসীমার 89 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এতে গাইবান্ধার 29টি ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়। বিশেষ করে ব্রহ্মপুত্র নদের চরবেষ্টিত সদর ও ফুলছড়িতে ব্যাপক ক্ষতি হয়। এই 2 উপজেলায় 3 শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। কেউ কেউ ঘরবাড়ি ভেঙে উঁচু স্থানে নিয়ে গেলেও অধিকাংশ মানুষের ঘরের খুঁটি ভেঙে পড়ায় বালি চাপা পড়ে। ঘরহারা পরিবারগুলো খোলা আকাশের নিচে কিংবা অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। হঠাৎ করে স্রোত বেশি হয়, আমরা ঘর বাড়ি রক্ষা করতে পারিনি, কারণ স্রোতের কারণে ওখানে লোকও যেতে পারেনি। যদি লোক গেছি স্রোতের কারণে পায়ের নিচ থেকে মাটি সরিয়ে গেছে। এখানে মনে হয় 50 জন, এই 7টা মানে 50 কেজি আসলো। এই 4 ছেলে একটা ঘর ছিল, সেই ঘরটা মুহূর্তের মধ্যে স্রোতের কারণে পড়ে গেছে। সরকার যদি সহযোগিতা করে আমরা হয়তো কিছু পাবো, এত সহযোগিতা করার কিছুই নেই। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করে ঢেউটিন বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলো আছে আমরা তাদের তালিকা করেছি, যাদের জন্য আমরা টিন বরাদ্দ রাখছি এবং বরাদ্দের জন্য চেয়েছি। আমরা টিন পেয়ে গেলে আমাদের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন বিতরণ করব। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। নাদিরা সুলতানা, RTV। বাংলাদেশে মর্মান্তিক সহিংসতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার টার্ক। এছাড়া সিরাজগঞ্জে 13 পুলিশ সহ রোববারের নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তিনি। জেনেভা থেকে দেয়া বিবৃতিতে আরও বলা হয়, ঢাকায় আজকে যে গণমিছিলের পরিকল্পনা করা হয়েছে এবং ক্ষমতাসীন দলের যুব শাখা বিক্ষোভকারীদের বিরুদ্ধে ডাক দিয়েছে, তাতে ভলকার টার্ক গভীরভাবে উদ্বিগ্ন। তাই তিনি রাজনৈতিক নেতৃত্ব এবং নিরাপত্তা বাহিনীকে তাদের জীবনের অধিকার এবং শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় তাদের দায়িত্ব পালন করার জন্য জরুরিভাবে আবেদন জানিয়েছেন। পাবনায় তাঁত শিল্পের সঙ্গে জড়িত সাঁথিয়া, আমিনপুর, বেড়াসহ জেলার বেশিরভাগ এলাকার মানুষ। এখানকার তাঁতের তৈরি শাড়ি, লুঙ্গি ও গামছার কদরও দেশ জুড়ে। তবে আধুনিকতার ভিড়ে জৌলুস হারাতে শুরু করেছে এই শিল্প।
তাঁতিদের অভিযোগ, সুতা ও রঙের দাম বেশি হওয়ায় এই পেশা থেকে সরে আসছেন অনেকেই। পাবনা থেকে মোহাম্মদ তাইজুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। পাবনার সাথিয়ায় তাঁতিপাড়ায় আগের মতো কর্মব্যস্ততা নেই। তাঁত শিল্পে সমৃদ্ধ হলেও নানা কারণে অস্তিত্ব সংকটে এই শিল্পটি। বর্তমানে ইলেকট্রিক পাওয়ার লুমে তৈরি আধুনিক পোশাক আশাক আর ফ্যাশনে ভিন্নতায় কমেছে তাঁতের কদর। আবার সুতা ও রঙের দাম বৃদ্ধি পাওয়ায় পেশাটি টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন জেলার তাঁতিরা। কেউ কেউ শুধু গামছা আর লুঙ্গি তৈরি করে বাপদাতার পেশাটি টিকিয়ে রেখেছেন। অল্প মজুরিতে সংসার চালাতে কষ্ট হয়, কেউ কেউ আবার পেশাও পরিবর্তন করছেন। আমরা কাপড়েরা প্রতি পিসে 50 টাকা করে কম বিক্রি করা লাগছে। সারাদিন ধরে কাজ করি, তাহলে আমার 150 টাকা বিল হয়। 150 টাকা সংসার চলে না। তো জিনিসপাতির দাম যেরকম বৃদ্ধি পাচ্ছে, আমাদের এটা আমরা তেমন মজুরি পাচ্ছি না। সুতার দাম বেশি, আমাদের তাদের পরিশ্রম যা করে তাতে পোষায় না, ব্যবসা ছাড়ে দিচ্ছে। বাজারে নেওয়ার পরে যথেষ্ট মূল্য পাচ্ছি না, কাপড়ের যে মূল্যটা পাওয়ার দরকার তার থেকে অনেক মূল্য কম পাচ্ছি। এরকম চলতে থাকলে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। আগে কিন্তু আমাদের এই ব্যবসা বাণিজ্য ভালোই চলেছে, কিন্তু এখন বর্তমান আমাদের যে পরিস্থিতি এসে গেছে, সরকারি সাহায্য ছাড়া উন্নত করা সম্ভব না। আমার তাঁত ছিল 32 কেন, এখন অল্প কয়েকখান আছে, ব্যাংকে ঋণ আছে মেলা 40 লাখ টাকা। আমি ওই ঋণগুলো দিবে পারি, আমি তাঁত চালাবো না। এদিকে কাঁচামালের দাম বৃদ্ধি, পণ্যের সঠিক বাজার দর না থাকায় এই শিল্প থেকে তাঁতিদের সরে যাওয়ার কথা জানান তাঁত বোর্ডের এই কর্মকর্তা। তাঁতি তার উৎপাদিত পণ্যের বাজার দর কম হওয়ার কারণে সে লোকসান দিতে দিতে তাঁত বন্ধ করে দিচ্ছে। কোনো তাঁতি আমাদের কাছে ঋণ চাইলে যে প্রসেস অনুযায়ী আসলে আমরা তাদেরকে ঋণ দেওয়ার চেষ্টা করি। পাবনার ঐতিহ্য এই শিল্পকে রক্ষায় সরকারি পৃষ্ঠপোষকতার দাবি সংশ্লিষ্টদের। সৈয়দা সামিয়া তামান্না, RTV। আন্তর্জাতিক সংবাদ। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের দেয়া আগামী 4 সেপ্টেম্বরের প্রেসিডেন্ট বিতর্কের প্রস্তাব নাকচ করে দিয়েছেন ডেমোক্রেট দলীয় প্রার্থী কমলা হ্যারিস। বাইডেন সরে যাওয়ায় ABC নিউজের পূর্ব নির্ধারিত বিতর্ক অনুষ্ঠান বাতিল করে ফক্স নিউজের বিতর্কে অংশ নিতে কমলাকে আহ্বান জানান ট্রাম্প। কিন্তু কমলার চাওয়া পূর্ব নির্ধারিত তারিখেই হোক বিতর্ক অনুষ্ঠান। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী 10 সেপ্টেম্বর ABC নিউজের স্টুডিওতে প্রেসিডেন্ট প্রার্থীদের দ্বিতীয় সরাসরি নির্বাচনী বিতর্ক হওয়ার কথা। কিন্তু ট্রাম্প ওই বিতর্ক শুধু ভেন্যু পরিবর্তনই নয়, বরং সময়ও এগিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছেন। যুক্তরাজ্যের সাউথ পোর্টে 3 শিশু নিহত হওয়াকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ার সংঘাত অব্যাহত রয়েছে। কট্টর ডানপন্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে দেশটিতে। ঘটনায় 150 জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এমন পরিস্থিতিতে সোমবার জরুরি বৈঠকে বসেছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। 3 শিশু নিহত হওয়ার ঘটনায় সন্দেহভাজন হিসেবে 17 বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু গ্রেফতার হওয়া ব্যক্তির নাম প্রকাশ না করার সুযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে গ্রেফতার সন্দেহভাজন একজন উগ্র ইসলামপন্থী অভিবাসীর। এরপর অভিবাসন বিরোধীরা অন্য সাউথ পোর্টে গিয়ে জড়ো হয়ে পুলিশের উপর হামলা চালায় এবং একটি মসজিদে আক্রমণ করে। বিশ্ববাজারে তেলের দাম কমছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $76.81 নেমে এসেছে। WTI ক্রুডের দাম $73.52। 2023 সালের 12 ডিসেম্বরের পর অপরিশোধিত জ্বালানি তেলের দাম এখন সর্বনিম্ন। বেশ কয়েকদিন ধরে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $80 নিচে। এর আগে গত বছরের ডিসেম্বর মাসে ব্রেন্ট ক্রুডের দাম ছিল $73.24। গত বছর ওপেক ও সহযোগী দেশগুলো তেলের উৎপাদন দফায় দফায় কমিয়েছে। এতে সাময়িকভাবে তেলের দাম বাড়লেও চলতি বছর দাম কমছেই। বিশ্লেষকরা বলেন, অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মাত্র 365 বর্গ কিলোমিটার আয়তনের গাজা উপত্যকায় 10 মাসেরও অধিক সময় ধরে হত্যালীলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। প্রতিদিনই কেড়ে নিচ্ছে নিরীহ প্রাণ। নতুন করে 2টি স্কুলে চালানো ইসরায়েলি বোমা হামলায় নিহত হয়েছেন 30 ফিলিস্তিনি। এ নিয়ে উপত্যকাটিতে মৃতের সংখ্যা মোট দাঁড়ালো 39,573 জনে। আহতের সংখ্যা ছাড়িয়েছে 91,000।
চলমান এই যুদ্ধের মধ্যে হামাস প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডে আরও থমথমে মধ্যপ্রাচ্য। হামাস প্রধান হত্যাকাণ্ড ইসরায়েলের একটি বড় ভুল উল্লেখ করে এর প্রতিশোধ নিতে আবারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে ইসরায়েল লেবানন যুদ্ধের আশঙ্কা তীব্রতর হওয়ায় নিজ দেশের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ অনেক দেশের। বাংলাদেশি ক্রীড়াঙ্গনের সাফল্যের অন্যতম নেপথ্য নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিবের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের তার ৭৫ জন্মদিন আজ। সুস্থ ও সুন্দর মনন গড়তে দেশের যুবক, তরুণ আর কিশোরদের মাঠমুখী করেছিলেন তিনি। ১৯৭২ সালে তার হাত দিয়ে গড়ে ওঠে আবাহনী ক্রীড়াচক্র। খেলাধুলার প্রতি তার ভালোবাসা প্রভাব ফেলে জীবনের চলার পথেও। ভালোবেসে বিয়ে করেছিলেন দেশ বরেণ্য নারী অ্যাথলেট সুলতানা খোকুকে। উপমহাদেশের অন্যতম ক্রীড়া সংগঠক শেখ কামাল ফুটবলের পাশাপাশি দক্ষ ছিলেন ক্রিকেটেও। ধানমন্ডি আকাশী হলুদ দল, চট্টগ্রামের আবেদিন কলোনি ক্লাবের হয়ে ২২ গজ মাতিয়েছেন মিডিয়াম পেস বোলার হিসেবে। ৭৫-এর ১৫ই আগস্টের প্রথম শহীদ হলেও শেখ কামালের দেখানো পথ ধরেই আজ সাকিব, জামাল, ইমরানরা ছড়িয়ে গেছেন বিশ্বব্যাপী। সকালের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর ১২টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।